সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার ভিডিও দেখেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই আলোচনাটা হচ্ছে এই বিএনপি, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলে কে কি কোন কৌশলে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে, ক্ষমতা রাখার জন্য চেষ্টা করছে এবং এই দেশে আবারও পুনরায় এসে রাজনীতিতে সক্রিয় হওয়ার যে একটা চেষ্টা, এই তিনটি দল সম্পর্কে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই যদি আমি ধরি যে গত 5ই আগস্ট অর্থাৎ 24 সালের 5ই আগস্ট যখন এই আওয়ামী লীগ সরকারের পতন হলো, পতনের পরপর শেখ হাসিনা বাংলাদেশ থেকে এই আপনার ভারতে চলে যায়, দিল্লিতে এই মুহূর্তে অবস্থান করছেন। তারপরেও তিনি কখনো কখনো ভার্চুয়াল বক্তব্য দিয়েছেন এদেশের নেতাকর্মীদের এই জাগ্রত করার জন্য। আসলে আমরা যেই বিষয়টা দেখেছি, পৃথিবীর ইতিহাসে যতগুলো রাষ্ট্রপ্রধান ফ্যাসিবাদী ছিল কিংবা জনগণের জোয়ারের মুখে অর্থাৎ আন্দোলনের মুখে তুপে পড়ে যদি ক্ষমতাচ্যুত হয়েছে, সেই দলগুলো ক্ষমতায় আসতে সময় লেগেছে। সেটা ভারতের কথাই বলেন কিংবা নেপালের কথা বলেন, শ্রীলঙ্কার কথা বলেন, আপনার এই ইসলামিক অনেকগুলো দেশ রয়েছে সেইগুলোর কথা বলেন, কিংবা আপনার পশ্চিমা দেশগুলোর কথাই বলেন, আপনারা যে কোনো দেশের কথাই বলেন না কেন, এই আপনার যারা ফ্যাসিবাদী ছিল, যারা এই জনগণের তুপের মুখে রাজনীতিতে আপনার এই ব্যর্থ হয়ে তারা দেশ ছেড়ে পালিয়েছেন কিংবা তাদের অনেকেরই ফাঁসি হয়েছেন, এরকম যারা ঘটনা ঘটিয়েছে, তারা আসলে কেউ যে খুব সহজে আবার পুনরায় রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছে কিংবা সেই দেশেরই প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হয়েছেন, এরকম ঘটনা খুব বিরল। শেখ হাসিনার বেলাও এই ঘটনাটা হয়তোবা বহুত সময়ের ব্যাপার। এতদিন পর্যন্ত তিনি বেঁচে থাকেন কিনা এটা সন্দেহ রয়েছে। আসলে এখন বর্তমানে বিএনপির যেই কোণঠাসা, বিএনপি 5ই আগস্টের পর বারবার যে তারা নির্বাচনের দাবিতে যে সোচ্চার ছিল, নির্বাচনের দাবিতে তাদের যে এমপি, সাবেক এমপি মন্ত্রীরা এই যেভাবে কথাবার্তা বলেছেন, এই কথাবার্তাগুলো আসলে কৌশলী ছিল না। এটি এই রাজনৈতিক একটি দলের নেতার জন্য অর্থাৎ শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য কিভাবে কথা বলতে হয়, কিভাবে দেশের মানুষকে আকৃষ্ট করতে হয়, সেই দিকগুলো তারা ভুলে গিয়েছিল। তারা মনে করেছিল যে আমাদের রাস্তা একেবারেই পরিষ্কার। এই পরিষ্কারের কারণে এই যে একটা আত্মবিশ্বাস, একটা আত্ম অহংকার এবং আত্মপ্রবঞ্চনা, আপনারা এই আত্ম দিয়ে আপনারা যতগুলো এই শব্দ চয়ন করবেন, যতগুলো শব্দ উচ্চারণ করবেন, সব কয়টি বিএনপির মধ্যে ছিল। যার কারণে এই মুহূর্তে বিএনপির নেতাদের বিভিন্ন কারণে তারা এই মুহূর্তে আপনার কোণঠাসা হয়ে পড়েছে। বিশেষ করে আপনার এই গত 11 তারিখে যে মিটফোর্ড, 9 তারিখে যে মিটফোর্ডের সোহাগ হত্যার কারণে যেভাবে বিএনপি তোপের মুখে পড়েছে, এটা আওয়ামী লীগের চেয়ে কোনো অংশেই কম নয়। এই বিএনপির বিপক্ষে যেভাবে মিছিল হয়েছে, মিটিং হয়েছে, মশাল মিছিল হয়েছে, এই বিষয়গুলো আমরা দেখেছি এবং আমরা সেগুলো ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে রয়েছে। যার কারণে আমরা মনে করছি যে আসলে আওয়ামী লীগের যেমন এই কিছুটা রাজতন্ত্রী মনোভাব ছিল, আওয়ামী লীগ মনে করেছিল যে আমরা ক্ষমতায় এসেছি। তারা অনেক সময় বলেছে 2041 সাল পর্যন্ত এই আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড তারা চালিয়ে যাবে। আসলে সৃষ্টিকর্তা তো একেবারে অন্তর্যামী। সৃষ্টিকর্তা জানে কে কতদিন ক্ষমতায় থাকবে, কার দক্ষতা কতটুকু, কার যোগ্যতা কতটুকু, কার জন্য কতটুকু সীমাবদ্ধতা রেখেছে। এই সব কিছু উপর দিয়ে যখন শেখ হাসিনা বারবার 2041 সাল পর্যন্ত একটা সময় নির্ধারণ করে দিয়েছিলেন, আল্লাহ তাআলা হয়তো সেই সময়টা আরও 20 বছর, এই 18 বছর কমিয়ে দিয়েছিল। যার কারণে আপনার শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেনি। অন্যদিক থেকে বিএনপি 5ই আগস্টের পর যেভাবে মনে করেছিল যে আমরা হয়তো 5 মাস কিংবা 4 মাস 6 মাস পরে আমরা নির্বাচনে
এককভাবে জয়ী হয়ে আমরা ক্ষমতায় চলে আসবো, সেখানেও কিন্তু সেই আশা একেবারে ঘুরে বালি। এখন বর্তমানে বিএনপি এই দলটাকে টিকিয়ে রাখাটাই আসলে এই একটা বিশেষ মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার কারণ আপনারা দেখেছেন এই মিটফুডের সোহাগ হত্যা শুধু নয়, মিরপুরে হত্যা, এই নরসিংদীতে হত্যা এবং এরকম বহু হত্যাকাণ্ড, এই চাঁদাবাজি, দখলবাজি, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই সব বিষয়গুলো নিয়ে, চাঁদাবাজি নিয়ে যেভাবে তারা অপকর্ম করতে শুরু করেছে, এই বিষয়গুলো আসলে জনগণের চোখে পড়ার মতো একটি বিষয়। আসলে আওয়ামী লীগের নেতা কিংবা বিএনপির নেতাকর্মী কতজন আছে, কয় লক্ষ আছে, কয় কোটি আছে? আমি মনে করি বিএনপির সর্বোচ্চ 1 লক্ষ নেতাকর্মী রয়েছে সারা বাংলাদেশে। এই 1 লক্ষ নেতাকর্মী দিয়ে কি দেশে ক্ষমতায় আসা সম্ভব? আমি মনে করছি সবকটি নেতাগুলোকে দিয়ে যদি একটা আসন তৈরি করা হয়, তারপরেও হয়তোবা তারা পাশ করতে পারবে না। তারপরেও আমরা কেন এই জনগণের প্রতি যাদের আস্থা, বিশ্বাস এবং গ্রহণযোগ্যতা থাকবে না, তারা কিন্তু কখনোই ক্ষমতায় আসতে পারবে না। জনগণের মাথার উপর দিয়ে কাঁঠাল ভেঙে খাওয়াটা এই আজ থেকে 20 বছর আগে হয়তোবা ছিল, কিন্তু বর্তমান প্রজন্মটা এমন একটি প্রজন্ম, যেই প্রজন্মটা 80% শিক্ষিত, যেই প্রজন্মটা আপনার কাউকে তোয়াক্কা করে চলে না, কারোটা খায় না, কারোটা পড়ে না, কে কত বড় নেতা, একজন এমপিকে, একজন মন্ত্রীকে, একজন সচিবকে কথা বলতে দ্বিধাবোধ করে না। এই দেশ তো এমন একটি দেশ, এই ভারতবর্ষে, আমাদের যখন ভারতবর্ষ ছিল, এই দেশ তো ক্ষুদিরাম বসুর কাছাকাছি একটি দেশ। ক্ষুদিরাম বসু 14 বছর বয়সে ব্রিটিশকে মারতে যেয়ে ভারতবাসীকে হত্যা করেছিল, যার কারণে তার 14 বছর বয়সে ফাঁসি হয়েছিল। তারপরেও মৃত্যুর আগে যখন তাকে বলা হয়েছিল জেলার সাহেব যে তুমি কি চাও, তোমার শেষ ইচ্ছাটা বলো, এই ক্ষুদিরাম বসু বলেছিলেন যে আমাকে কিছুক্ষণ সময় দেওয়া হোক, কয়েকদিন সময় দেওয়া হোক, আমি এই ভারতবর্ষের কিছু মানুষকে বোমা তৈরি করতে শেখাবো, যাতে ভবিষ্যতে এই দেশে ব্রিটিশের কোনো রাজত্ব না থাকে, যাতে কোনো অপরাধ না থাকে। সেই দেশের কাছাকাছি কিন্তু আমরা তখন কিন্তু ভারত এবং বাংলাদেশ একটি দেশে ছিলাম, অর্থাৎ ভারতবর্ষ, বাংলা এবং ভারত, এই দুইটি দেশ মিলে একটি দেশ। যেই দেশে আপনার ক্ষুদিরাম বসু জন্মায়, যেই দেশে তিতুমির জন্মায়, যেই দেশে বড় বড় নেতার জন্ম হয়, সেই দেশকে আপনার এককভাবে ক্ষমতা আঁকড়ে ধরাটা, জনগণের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়াটা তো এত সহজ নয়। গত 16 বছরে আওয়ামী লীগের যে অপকর্ম, আওয়ামী লীগের যে ফ্যাসিজম ব্যবহার, জনগণের কণ্ঠরোধ করে রাখা, সাংবাদিকদেরকে কথা বলতে না দেওয়া, এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াগুলোকে নিজের আয়ত্তে নেওয়া, এইসব বিষয়গুলো যখন এই আপনার ধীরে ধীরে বাড়তে লাগলো, এদেশের আলেম সমাজকে তোয়াক্কা না করে তাদের বিরুদ্ধে অপপ্রচার, তাদেরকে জঙ্গিবাদ বানিয়ে তাদেরকে বিভিন্ন প্রকারে হত্যা, এইসব জিনিসগুলো তো মানুষ আসলে দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এই মুহূর্তেও ঠিক একই অবস্থা। বিএনপির এই 11 মাসের এই আপনার খাতা যদি আমরা, ডায়েরি যদি উল্টে দেখি, তাহলে বিএনপির অপকর্ম ছাড়া আর কিচ্ছু নেই। বিএনপির 5-7 জন নেতা আওয়ামী লীগের 5-7 জন নেতার চেয়েও জঘন্যতম। এই নেতাকর্মীরা, এই নেতারা এখন বর্তমানে কিন্তু তাদের দখলবাজি, তাদের এই অস্তিত্ব লড়াই এবং তারা সিনিয়র দাবি করছেন, এই সব বিষয়গুলো নিয়ে তারা যেভাবে এই বিএনপিকেও, আপনার বিএনপির যিনি এই আপনার বর্তমানে ভাইস চেয়ারম্যান রয়েছেন, অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান, এখন তো আমাদের যে আলোচনায় আমরা বুঝতে পারছি, আমাদের বিশ্লেষণে আমরা বুঝতে পারছি, আসলে এই 4-5 জন নেতা কিন্তু এই তারেক রহমানকেও দেশে আসতে
দিলে অতটা খুশি হবে না। তার কারণটা কি? তার কারণ তারেক রহমান যদি বাংলাদেশে আসে আর যদি বিএনপির হাল ধরেন, তারা কিন্তু যখন যা ইচ্ছে তাই বলতে পারবে না, যখন যা ইচ্ছে তাই করতে পারবে না। যার কারণে এই মুহূর্তে আমি মনে করছি যে বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন, কয়েকজন নেতার নাম আমি আজকে উল্লেখ নাই করলাম, আমি প্রতিদিনই উল্লেখ করি, এইসব নেতাদের বিপক্ষে কথা বলি। আসলে যদি এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে আসে আর বিএনপির হাল ধরে, তাহলে তাদের মাথায় বাজ পড়বে। যার কারণে বিএনপিকেও এই নেতারা এখন তারেক রহমানকে বাংলাদেশে এনে এদেশের সিংহাসনে বসতে দিতে চাচ্ছে না। এই বিষয়গুলোও কিন্তু বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের বোঝার অনেক ব্যাপার, তারা কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। যার কারণে বিএনপি এখন বিএনপির শত্রু। যাই হোক, এখন আমরা এনসিপির কথা যদি ধরি, তাহলে এনসিপি শাপলা প্রতীক ছাড়া নির্বাচন করবে না এবং এটা নিয়ে আবার আন্দোলন চালিয়ে যাবে। তারা যেভাবে কথা বলছে যে শাপলা কোনো জাতীয় প্রতীক নয়, এটা অবকাঠামো। আমি মনে করছি, আমি নিজেও সেটাকে স্বীকার করছি যে শাপলাটা একটা জাতীয় প্রতীক নয়। শাপলা মাঝখানে, তার সাইড দিয়ে ধানের শীষ এবং পাট পাতা এবং দুইটি তারা দুই দিক দিয়ে, অর্থাৎ এই টোটাল অবকাঠামোটাকে নিয়েই, মানে টোটাল কাঠামোটা নিয়েই একটি এই আপনার অবকাঠামো। আর ভিন্ন যে জিনিসগুলো অবকাঠামো ও পরিকাঠামো। যার কারণে আমরা মনে করি যে এই এনসিপিরা শাপলা প্রতীক পেলে যে খুব বেশি একটা কিছু হয়ে যাবে এরকম নয়। তবে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম বলেছেন, যদি এই এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হয় তবে বিএনপিকেও ধানের শীষ থেকে দিতে পারবে না এবং আওয়ামী লীগের যে নৌকা প্রতীক রয়েছে সেটাও বাদ দিতে হবে। যার কারণে এখন একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এই রাজনৈতিক যে আলোচনা সমালোচনা চলছে, সেটা আমার চেয়ে আপনারাই বেশি ভালো বোঝেন। আরেকটি দিক থেকে আমরা জানি যে আজ থেকে এই বাংলাদেশে আইন শৃঙ্খলার জন্য একটি চিরুনি অভিযান শুরু হতে যাচ্ছে। এই অল্প কিছুক্ষণ পূর্বে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম বলেছেন যে আজ থেকে চিরুনি অভিযান চলবে। যারা সন্ত্রাসী করছে, যারা সন্ত্রাসী আপনার চাঁদাবাজি লুটপাট করছে, তাদের জন্য ভয়ানক একটি বিষয় তিনি জানিয়েছেন আপনার বক্তব্যের মাধ্যমে। আমরা মনে করছি যে যদি দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, যদি দেশের রাজনীতিতে আবারও কোনো প্রকার গ্রিন সিগন্যাল হয়, অবশ্যই সেটা ডিসেম্বর কিংবা জানুয়ারি ফেব্রুয়ারিতে একটি আপনার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। হোক সেটা এই আপনার পিআর পদ্ধতি কিংবা পুরাতন পদ্ধতিতে, যে কোনো পদ্ধতিতেই একটি নির্বাচন এই দেশে খুব জরুরি হয়ে পড়েছে। তার কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেশার, অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন রয়েছে, তারা খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। আর একটি নির্বাচিত সরকার ছাড়া কখনোই কোনো দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে খুব বেশিটা দমাতে পারে এরকম আমি দেখিনি। আর যার কারণে এই মুহূর্তে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার একটাই কারণ, সেটা হলো অনির্বাচিত সরকার বলে। ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।